আজকে এই ওয়েবিনারে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ছোটরা, প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা। এতক্ষণ আমার সায়ন্তন ভাই অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এবং তার সাথে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারাকে অত্যন্ত সুন্দরভাবে কোভিড পরিস্থিতির সাথে কীভাবে সম্পর্কিত এত সুন্দর করে বললো। তার ভাষাজ্ঞান, তার ভাব, তার বাচনভঙ্গি অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা প্রত্যেকেই মুগ্ধ হয়ে শুনেছি। আমাকে একটা নির্দিষ্ট টপিক দেওয়া হয়েছে, কিউরেটিভ মেজার্স। মেডিকেল সায়েন্স একসময় যখন খুব অনুন্নত ছিল, তখন কিন্তু মানুষ অনেক বেশি সদাচার সম্পন্ন ছিল। আমরা ছোটবেলায় দেখতাম বাড়িতে যখনই কেউ অতিথি আসতেন, তাকে ঘরে ঢোকার আগেই ঘটি দিয়ে জল দেওয়া হতো, গামছা দেওয়া হতো। ছোটবেলায় দেখতাম আমাদের বাড়ি ঘরে যে টয়লেট থাকতো তা অনেকটাই বাড়ি থেকে দূরে থাকতো। তখন দেখতাম যে আমাদের রান্নাঘর এতটাই পবিত্রভাবে রক্ষণাবেক্ষণ করা হতো, অনেকটা ঠাকুরের মন্দিরের মতো। যেই কাউকে সেই রান্নাঘরে প্রবেশ করতে দেওয়া হতো না। আমাদের মা, ঠাকুরমা, জেঠিমারা অত্যন্ত শুচি শুভ্র হয়ে সেই রান্নাঘরে প্রবেশ করে অত্যন্ত শ্রদ্ধার সাথে রান্না করতেন। কেউ কোথাও বেড়াতে গেলে একটা বেডিং সাথে থাকতো। এই শ্রী শ্রী ঠাকুর যে সদাচারের কথাগুলি বললেন, সেগুলি আমাদের দৈনন্দিন জীবনের সাথে অনেকটি ওতপ্রোতভাবে জড়িত ছিল। ধীরে ধীরে মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়েছে। সংক্রামক ব্যাধিকে অনেকটাই আমরা উন্নত অ্যান্টিবায়োটিক দিয়ে জব্দ করে ফেলেছি। এক সময় কলেরা, ডায়রিয়া, টিবি ইত্যাদি সংক্রামক ব্যাধিতে অনেক লোক মারা যেত। এখন অনেক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বেরিয়েছে, অ্যান্টিভাইরাল বেরিয়েছে। আমরা ভেবেছি যে সংক্রামক ব্যাধিকে আমরা কাবু করে ফেলেছি। সদাচারকে আমরা ধীরে ধীরে ভুলে গেছি। আমরা অনেক উন্নত হয়েছি, শিক্ষিত হয়েছি, স্মার্ট হয়েছি, কেতাদুস্ত পোশাক পরতে শিখেছি, কিন্তু আমাদের দৈনন্দিন জীবন চলনায় অসদাচার অনেকটাই প্রবেশ করেছে। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মরণটা, আমাদের ধ্বংসটা অনেকটা ত্বরান্বিত হয়ে যাচ্ছে। এবং মেডিকেল সায়েন্স আমরা যারা পড়েছি কারিকুলামে, কোথাও সেই হাইজিন বা সদাচারকে নিয়ে ততটা গুরুত্ব সহকারে উপস্থাপনা করা হয়নি। সেখানে অনেক উন্নত টেকনোলজি, উন্নত অ্যান্টিবায়োটিক, অনেক কিছু নিয়ে আমরা শিখেছি, কিন্তু হাইজিন যে মানুষের জীবন রক্ষা এতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা পৃথিবীর কেউ কখনো অনুধাবন করতে পারেনি। যেটা শ্রী শ্রী ঠাকুর সেই হিমায়তপুরে যখন ছিলেন তখন থেকে চিৎকার করে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেছেন। সেই সদাচারের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় তিনি নানাভাবে, নানা প্রকারে বলার চেষ্টা করেছেন, আমাদের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন এবং নিজে আচরণ করে দেখিয়েছেন। আজকে এই করোনা পরিস্থিতিতে আমরা তার সেই কথাগুলির যথার্থতা মর্মে মর্মে উপলব্ধি করি। যদি পৃথিবী তখন থেকে তার কথা শুনতো, যদি তখনই 10 কোটি দীক্ষা হয়ে যেত, তাহলে আজকে সেই দীক্ষিতের সংখ্যা 50-60 কোটি পেরিয়ে যেত। আর সবাই যদি সদাচার চলনে অভ্যস্ত হতো, তাহলে আমাদের এত লোক মরতে হতো না। তাছাড়াও আমাদের আচার্যনিষ্ঠা যদি প্রকট হতো, তাহলে আমরা দেখি যখন করোনা মহামারী ফার্স্ট ওয়েভ অনেকটা স্থিমিত হয়ে এসছে, তখন সারা পৃথিবীতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হয়েছে, সমস্ত ধর্ম প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। মানুষ স্বাভাবিক ভিড় ভাট্টা জমায়েত শুরু করেছে, কিন্তু একমাত্র দেওঘরে আচার্যদেব শ্রী দাদার যে ইনস্ট্রাকশন প্রথম থেকে ছিল, যে নিয়মের কড়াকড়ি ছিল, সেই কড়াকড়ি একটু ঢিলেমি করা হয়নি। দেওঘরে প্রবেশ নিষিদ্ধ ছিল, সমবেত প্রার্থনা, সৎসঙ্গ সেগুলো নিষিদ্ধ ছিল। আমাদের মধ্যে কেউ কেউ হয়তো ভক্তির আতিশয্যে আচার্যদেব শ্রী দাদার সেই ইনস্ট্রাকশনকে কিছুটা উল্লঙ্ঘন করে সৎসঙ্গ করেছি, বা সারা পৃথিবী আচার্যদেবকে গ্রহণ করেনি বলে তার সেই ইনস্ট্রাকশনকে পালন করে চলেনি, তার সেকেন্ড ওয়েভ আজকে ভয়ঙ্কর রূপ ধরেছে। আমি বিস্তারিত যাচ্ছি না, আমার শান্তন ভাই যথাযথভাবে বলেছে। অনেকেই আমার পরিচিত গুরু ভাই, আত্মীয় বন্ধু সবাই একটা কথা প্রায়শ জিজ্ঞেস করে যে কি খেলে করোনা হবে না, কি খেতে হবে, কি করলে আমাদের ইমিউনিটি বাড়বে,
কি খাওয়া যায়। অনেকে প্রচুর ফল খাচ্ছে, ভিটামিন খাচ্ছে, ভিটামিন সি, মাসের পর মাস খাচ্ছে, জিঙ্ক খাচ্ছে। বাস্তবিক পক্ষে এমন কোনো স্টাডি এখনো পাওয়া যায়নি বা সায়েন্টিফিক প্রুফ পাওয়া যায়নি যে জিঙ্ক খেলে, ভিটামিন সি রেগুলার খেলে করোনা হবে না বা আমাদের ইমিউনিটি সাংঘাতিক বেশি গ্রো হয়, এমন কোনো প্রুফ এখনো পাওয়া যায়নি। তবে এই ভিটামিনগুলি, জিঙ্কগুলি আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে কিছুটা, কিন্তু সেগুলি খেলেই করোনা হবে না সে ধরনের ভ্রান্ত ধারণা আমাদের মনে যাতে না থাকে। আমি সবচেয়ে বেশি জোর দিই লাইফস্টাইলের উপরে। আমাদের জীবনযাত্রা কিছু পরিবর্তন যদি আমরা আনতে পারি, তাহলে করোনার ভয়াবহতা থেকে আমরা অনেকটাই নিজেদেরকে রক্ষা করতে পারি। এখানে আমরা সবাই সৎসঙ্গী, হয়তো আমরা কেউ ধূমপান মদ্যপান করি না, কিন্তু আমাদের আত্মীয় বন্ধু পরিবেশে অনেকেই সেগুলো অভ্যাস রয়েছে। যারা ধূমপান করেন তাদের জন্য করোনা মহামারী ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। কারণ আমরা সবাই জানি কোভিড ভাইরাস একটা রেসপিরেটরি ভাইরাস, এবং সে মূলত আমাদের ফুসফুসকে আক্রমণ করে সে ফুসফুসকে নষ্ট করে দেয়। যাদের ধূমপান করা অভ্যাস রয়েছে, যাদের সিওপিডি রয়েছে, তাদের কিন্তু সেই প্রবণতা অনেকটাই বেশি, তাদের শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই যারা ধূমপান করেন তারা যাতে সেই অভ্যাস থেকে বেরিয়ে আসেন, নিজের শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক রাখতে, শ্বাসযন্ত্রকে স্বাভাবিক রাখতে যা যা করা দরকার সেগুলি নিয়মিত করেন। যারা রেগুলার মদ্যপান করেন তাদের লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, লিভার ফাংশন কমে যাওয়ার ক্ষতিগ্রস্ত থাকে। আর যার লিভার ফাংশন ঠিকঠাক থাকে না, তার রোগ প্রতিরোধ ক্ষমতাও ঠিকঠাক থাকে না, তার কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তৃতীয়ত আসছে আমাদের ঘুম, আমাদের খাওয়া, আমাদের জল পান। যথাযথ ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ইমিউনিটির জন্য। যদিও শ্রী ঠাকুর সেই ঘুমের পরিমাণটাকে অনেকটা কমিয়ে দিয়েছেন, কিন্তু বর্তমান তথাকথিত আধুনিক বিজ্ঞান বলে অন্তত 6 ঘন্টা ঘুম প্রত্যেকটা মানুষের প্রয়োজন। সাউন্ড স্লিপ। তাই আমাদের যারা অধিক রাত্রে মোবাইল টেপার অভ্যাস রয়েছে, অনেক লেট নাইট করে টিভি দেখে, নানাভাবে অনেক লেট নাইট করে ঘুমানো অভ্যাস রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু করোনা ভাইরাস অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই রাত্রিবেলা যথাযথ ঘুম, সাউন্ড স্লিপ আমাদের ইমিউনিটিকে বজায় রাখতে অনেকটা সাহায্য করে। তাই এই লেট নাইট স্লিপ আমাদের বর্জন করতে হবে। জল পান, যথাযথ জল পান করার অভ্যাস আশেপাশে অনেককেই দেখি নেই, কিন্তু আমাদের শরীরের অধিকাংশ ভাগই হলো সেই জল। আমাদের ব্লাড বা অন্যান্য রাসায়নিক বিক্রিয়া যেগুলি ঘটে, জলের অভাব যদি শরীরে দেখা দেয় তাহলে ডিহাইড্রেশন হয়ে নানাভাবে আমাদের ইমিউনিটি হ্যাম্পার হতে পারে। তাই যথাযথ জল পান করা। কতটুকু পান করব? যখনই আমার জল তেষ্টা পাবে তখনই জল পান করা, এবং লক্ষ্য রাখতে হবে পেচ্ছাবের রং যাতে কোনোভাবেই হলুদ না হয়, গাঢ় না হয়। একটা অ্যাভারেজ একটা ধারণা বলা হয় যে অন্তত অ্যাডাল্টদের মিনিমাম 3 লিটার জল প্রত্যেকদিন পান করতে হয়, সেটা ব্যক্তি বিশেষে কম বেশি হতে পারে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া। কি খাওয়া উচিত? প্রথমে কি খাওয়া উচিত নয় সেটা আমি বলছি। কার্বোহাইড্রেট বা মিষ্টি জাতীয় খাবার যথাসম্ভব এড়িয়ে চলা। কারণ আমি যত মিষ্টি খাবো, কার্বোহাইড্রেট বেশি করে খাবো, তত আমার ওজন বাড়বে, আর তত আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই দুই জাতের মানুষের জন্য ওই করোনা ভাইরাস ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যাদের ডায়াবেটিস রয়েছে এবং যাদের ওয়েট বেশি। তাই কার্বোহাইড্রেট যথাসম্ভব কম আহার করা। তাহলে কি খাবো? সবুজ শাকসবজি, ফ্রেশ ফ্রুটস, সিজনাল ফ্রুটস যা পাওয়া যায় সেগুলি যত বেশি আহার করা যায়, তো আমাদের শরীরের যেন ভিটামিন মিনারেলসের ঘাটতি যদি থেকে থাকে সেগুলো অনেকটাই পূরণ হয়, তার পাশাপাশি ইমিউনিটি আমাদের অনেকটা স্ট্রং হয়। বাইরের খাওয়া যথাসম্ভব এড়িয়ে চলা। হোটেলে, রেস্টুরেন্টে, রাস্তার ধারে খাওয়া, সেগুলি খেলে যেরকম আমাদের সেখান থেকে সংক্রমণ বয়ে আনতে পারি, তার পাশাপাশি সেই মশলাদার ফাস্টফুড আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে অনেকটা হ্যাম্পার করতে পারে। আর যখন ডাইজেস্টিভ
ডাইজেস্টিভ সিস্টেম যখন হ্যাম্পার হবে তখন আমার নিউট্রিশনও হ্যাম্পার হবে, আর নিউট্রিশন যখন হ্যাম্পার হবে তখন ইমিউনিটিও হ্যাম্পার হবে। তাই বাইরের খাওয়া বাদ দিয়ে ঘরের তৈরি খাবার, সহজ পাচ্য খাবার এই সময় সবচেয়ে ভালো। তারপর আসছে এক্সারসাইজ, প্রত্যেকদিন মিনিমাম 30 মিনিট এক্সারসাইজ। সে এক্সারসাইজ মানে জিমে গিয়ে এক্সারসাইজ নয়, সেটা হাঁটা হতে পারে, দৌড়ানো হতে পারে, সাঁতার কাটা হতে পারে, ডান্স হতে পারে, কীর্তন হতে পারে, যেভাবে হোক 30 মিনিট, অন্তত আধা ঘন্টা ঘাম জড়ানো। সেটা WHO বারবার বলছে যে আমরা জানি প্রত্যেকদিন অন্তত আধা ঘন্টা ঘাম জড়াই। তারপর আসছে যে আনন্দে থাকা, সুস্থ থাকার জন্য আনন্দে থাকাটা অত্যন্ত জরুরি। আমাদের মনে যদি ডিপ্রেশন থাকে, একটু যদি আমাদের মনে অ্যাংজাইটি থাকে, আমরা যদি নিরানন্দে থাকি, তাহলে আমাদের ইমিউনিটির ঘাটতি হয়। সেটা নানাভাবে নানা স্টাডিতে প্রমাণিত। প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা থাকবেই। আবার বিশেষ করে করোনা পরিস্থিতিতে একটা আমাদের প্রত্যেকের মনে একটা আতঙ্ক কাজ করে চলেছে, কখন আমাদের আত্মীয় স্বজন প্রিয়জনরা কে কখন করোনা আক্রান্ত হয়ে বিপদগ্রস্ত হবে, কে মারা যাবে, আমি নিজেও আক্রান্ত হতে পারি, এই একটা ভয় প্রতিনিয়ত আমাদের মধ্যে কাজ করছে। তার উপর আমরা ঘরে আবদ্ধ হয়ে আছি, সেটা আমাদের ডিপ্রেশনের কারণ। শ্রী বাবাজাদা ঋত্বিক কনফারেন্সে সেই ব্যাপারে স্পষ্ট করে বললেন যে ডিপ্রেশনকে কাটাতে হলে অনলাইন সৎসঙ্গ অনেকটাই উপযোগী। তার পাশাপাশি প্রত্যেক দিন ধ্যান করা। শ্রী ঠাকুর যেমনটা বললেন, ব্রাহ্ম মুহূর্তে উঠে অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা ধ্যান করা, সেটা আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে অবশ্য করণীয় একটা অভ্যাস হয়ে ওঠা প্রয়োজন। তাহলে শত সমস্যার মধ্যেও, চারিদিকে এই বিধ্বস্ততার মধ্যেও আমার শান্তিকে, আমার আনন্দকে কেউ বিঘ্ন করতে পারবে না। মনে এক নিরাবিল আনন্দ, শান্তি আমাদের প্রত্যেকের মনে থাকবে। আর সেই আনন্দ আমাদেরকে অনেকটা সুস্থ থাকতে সাহায্য করে, করোনার বিরুদ্ধে প্রতিরোধ করতে সাহায্য করে। যাজন সবচেয়ে ইম্পর্টেন্ট এই মানসিক অবসাদকে কাটাতে। যেহেতু আমরা এখন করোনার পরিস্থিতিতে ঘর থেকে বেরোতে পারছি না, আমরা আজকাল টেকনোলজির যুগ, আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, ফোন রয়েছে, ফেসবুক রয়েছে, আমরা অনেকের সাথে যোগাযোগ, যাজন করতে আটকায় না। আমাদের নিজেদের ঘরে যে সদস্য রয়েছে, মা বাবা, স্ত্রী পুত্র কন্যা, নিজেদের মধ্যে ঠাকুরের কথা বলা। আজকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর গুরু ভাই মায়েদের সাথে আমাদের যোগাযোগ। এরকম প্রত্যেকদিন যদি 4-5 জনকে ফোনে জিজ্ঞেস করি তাদের কুশল মঙ্গল, তারা কিরকম আছে, তার পাশাপাশি সে ইষ্টভীতি ঠিকভাবে করছে কিনা, নাম ধ্যান করছে কিনা, তার পরিবেশ সবাই দীক্ষিত কিনা, এই কথাগুলো যদি অন্তত জিজ্ঞেস করি তাহলে অনেক মানুষ উপকৃত হয়। এভাবে আমিও ভালো থাকি, বাকিরা সবাই ভালো থাকে। এভাবে আনন্দ থাকা, নিজেকে আনন্দে রাখা, কোনো ক্রিয়েটিভিটিতে যুক্ত থাকা, সেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে কেউ যদি মনে করে কোনো সাপ্লিমেন্ট ফুড, মাল্টিভিটামিন খেতে চায়, অবশ্যই খেতে পারে। মার্কেটে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির মাল্টিভিটামিন রয়েছে, সিরাপ রয়েছে, ট্যাবলেট রয়েছে। যে কোনো ফার্মেসিতে গেলে, যে কোনো ডাক্তারবাবুকে বললে সেটা বলে দেবে। সেটা সবার শেষে আসছে, কিন্তু এই লাইফস্টাইল যতক্ষণ আমাদের ঠিকঠাক না হচ্ছে, তাহলে কিন্তু আমাদের একটা ঝুঁকির মধ্যে থেকে যাচ্ছে। এবার আমি সরাসরি ট্রিটমেন্টের পর্যায়ে আসছি। বহু মানুষ ইদানিং আমাকে ফোন করছে প্রত্যেকদিন, নানা গুরু ভাই, বিভিন্ন জায়গা থেকে পরিচিত আত্মীয় বন্ধু। একটা জিনিস আমি লক্ষ্য করছি, কেউ যখন জ্বরে আক্রান্ত হয়, প্রথমে তার মধ্যে একটা অনীহা থাকে কোভিড টেস্ট করার। কেউ তো ফোন করলো যে ভাই কালকে থেকে জ্বর, কি করবো? আমি বললাম ভাই তুমি ইমিডিয়েটলি টেস্টটা করো। আরে না, কালকে থেকে ফ্রিজের জল খেয়েছিলাম, সে থেকেই হয়েছে, আমার করোনা হয়নি। কি বলছে না, ওই কালকে একটা আইসক্রিম খেয়েছিলাম, সেটা থেকে হয়েছে। কি বলছে না, কালকে এসি চালিয়ে ঘুমিয়েছি, সেজন্য হয়েছে, করোনা টোনা হয়নি ভাই আমার, তুই ওষুধ বলে দে, খেয়ে নিচ্ছি। কোভিড টেস্ট করতে একটা বিশেষ অনীহা, সেটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এখন যে কোনো ধরনের জ্বর হলেই প্রথমেই আমাদের যেটা করণীয়, কোভিড টেস্ট করে নেওয়া, কোনোভাবে অবহেলা না করা। আর যেদিন জ্বর এসছে সেই ডেটটাকে খেয়াল রাখা। কারণ আমি পরবর্তী সময় আসছি যে কোভিড ট্রিটমেন্টের ক্ষেত্রে এই ক্যালেন্ডারটা, দিন ক্ষণটা খুব ইম্পর্টেন্ট। ঠিক সময়ে ঠিক পদক্ষেপ, ঠিক ট্রিটমেন্ট অত্যন্ত জরুরি। সাধারণত কিছু কমন সিমটম, সর্দি, কাশি, জ্বর,
খুসখুসে করা, গলা খুসখুস করা, গলা ব্যথা, পেট খারাপ হওয়া, মাথা ব্যথা করা, গায়ে হাতে ব্যথা করা, অত্যন্ত শরীর দুর্বল হয়ে যাওয়া, এগুলি প্রাথমিক পর্যায়ে দেখা যায়। কারো কারো কম, কারো কারো বেশি, কারো কারো শুধু জ্বর হতে পারে, হালকা জ্বর হতে পারে, 98, 99 এরকম জ্বরও হতে পারে, কারো কারো আরো হাই গ্রেড ফিভার হতে পারে, কারো খুব কাশি হতে পারে, কারো কাশি নাও থাকতে পারে। কিন্তু যখনই জ্বর হচ্ছে কেউ দয়া করে অবহেলা করবেন না, সেটাকে সাথে সাথে কি টেস্ট করে নেওয়া। এবার টেস্ট করতে গেলে আমাদের জেনে রাখা উচিত যে সাধারণত টেস্ট কয়েক ধরনের হয়। একটা হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, সেটা সাথে সাথে রেজাল্ট দিয়ে দেয়, 10-15 মিনিট ওয়েট করলেই আপনি পজিটিভ না নেগেটিভ সেটা দিয়ে দিচ্ছে। কিন্তু সেই টেস্টের একটা সমস্যা হলো, যদি আপনি সেই টেস্টে পজিটিভ আসছেন তাহলে নিশ্চিন্ত যে আপনি পজিটিভ, কিন্তু যখন নেগেটিভ রিপোর্ট দিচ্ছে তখন কিন্তু নিশ্চিন্ত নন যে আপনার শরীরে করোনা ভাইরাস নেই। কারণ কোনো ক্ষেত্রে দেখা গেছে যাদের করোনা ভাইরাসে সংক্রমণ হয়েছে তাদের ক্ষেত্রে এই টেস্ট নেগেটিভ রিপোর্ট দিচ্ছে। তাই পজিটিভ হলে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন, কিন্তু যখন নেগেটিভ হচ্ছেন তখন আপনাকে আবার দ্বিতীয় টেস্টে যেতে হচ্ছে, RT-PCR। সেই RT-PCR টেস্টের রিপোর্ট আসছে, কিছুটা সময় লাগে। আমাদের রাজ্যে 24 থেকে 48 ঘন্টা পরে সেই রিপোর্ট দেওয়া হচ্ছে। সেই RT-PCR রিপোর্টে যখন আপনি পজিটিভ আসছেন তাহলে নিশ্চিন্ত আপনি পজিটিভ, নেগেটিভ আসলে অনেকটা নিশ্চিত যে আপনার শরীরে সংক্রমণ নেই। যদিও আজকাল এই সেকেন্ড ওয়েভের সময় বিভিন্ন ডাবল মিউট্যান্ট, ট্রিপল মিউট্যান্ট স্ট্রেইন যখন আসছে, বা অস্ট্রেলিয়ান স্ট্রেইন, বেঙ্গল স্ট্রেইন, বিভিন্ন স্ট্রেইন আসছে, সেগুলির ক্ষেত্রে আমরা কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের শরীরে করোনা সংক্রমণের বিভিন্ন লক্ষণ থাকা সত্ত্বেও এবং পরবর্তী সময়ে সিটি স্ক্যানে করোনা সংক্রমণের বিভিন্ন প্রমাণ পাওয়া সত্ত্বেও RT-PCR টেস্ট বারে বারে নেগেটিভ আসছে। সেটা সবচেয়ে একটা ভয়ঙ্কর দিক এই সেকেন্ড ওয়েভের। তাই RT-PCR নেগেটিভ হলেও যদি আপনার শরীরে করোনার সিমটমগুলি প্রকটভাবে থাকে তাহলে কালবিলম্ব না করে পজিটিভ ধরে নিয়ে চিকিৎসা শুরু করে দেওয়া। এবার যখন RT-PCR পজিটিভ আসছে তখন তৃতীয় আরেকটা টেস্ট করা যায়, সেটাকে বলে সিটি বেলো, সাইকেল থ্রেশহোল্ড বেলো। সেটা দিয়ে আপনার শরীরে ভাইরাল লোড কতটা সেটা অনেকটাই অনুমান করা যায়। যদি সিটি ভ্যালু 24-এর উপরে থাকছে, সিটি ভ্যালু যত বেশি থাকবে তত আপনার শরীরে ভাইরাল লোড কম, আর সিটি ভ্যালু যত কম হচ্ছে তত আপনার শরীরে ভাইরাল লোড বেশি। রিভার্স, যদি 24-এর উপরে থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার খুব সামান্য মাইল্ড সংক্রমণ হয়েছে, ভাইরাল লোড অনেকটাই কম, আপনি নিশ্চিন্তে বাড়িতে থেকে সামান্য চিকিৎসা সুস্থ হয়ে যাবেন। যদি সিটি ভ্যালু 15 থেকে 20-এর মধ্যে থাকে তাহলে মডারেট ক্যাটাগরি বলা হচ্ছে, আর যদি 15 থেকে কম তাহলে সেটাকে সিভিয়ার ক্যাটাগরি বলে ধরা হচ্ছে, এবং সেই রোগীর ক্ষেত্রে ভাইরাল লোড অনেকটাই বেশি বলে আমরা বুঝতে পারি, এবং তার বিশেষ চিকিৎসা প্রয়োজন, বিশেষ পর্যবেক্ষণ প্রয়োজন, এবং যথাসম্ভব যদি সম্ভব হয় হাসপাতালে থেকে চিকিৎসা প্রয়োজন। এবার যখন সমস্ত টেস্টের আপনি রিপোর্ট পেয়ে যাচ্ছেন তখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি হোম আইসোলেশনে থাকবেন না হাসপাতালে ভর্তি হবেন। দেখা গেছে অধিকাংশ রোগী, প্রায় 80 থেকে 85% রোগী বাড়িতে থেকে সাধারণ চিকিৎসায় সুস্থ হয়ে যাচ্ছে। এই করোনা ভাইরাসের যে সংক্রমণটা সেটাকে আমরা মূলত দুইটা ফেজে ভাগ করতে পারি, ফার্স্ট উইক অ্যান্ড সেকেন্ড উইক। সেই ফার্স্ট উইক কখন থেকে গুনতে শুরু করব? 1, 2, 3 করে। অনেকে যেটা ভুল করে, যেদিন কোভিড টেস্টের রিপোর্ট এসছে ওই দিনকে ফার্স্ট ডে ধরে নেয়, কিন্তু মূলত হবে যেদিন আমার প্রথম সিমটম দেখা গিয়েছে, যেদিন আমি জ্বরে আক্রান্ত হয়েছি ওই দিনকে ফার্স্ট ডে ধরতে হবে। সেদিন থেকে ধরে 7 দিন, তারপরে আর 7 দিন। চিকিৎসা ক্ষেত্রে এই দুইটা ফেজ খুব ইম্পর্টেন্ট। অধিকাংশ ক্ষেত্রেই সেই কোভিড ইনফেকশন একটা সেলফ লিমিটিং ডিজিজ, অন্যান্য ভাইরাল ফিভারের মতো, যেরকম আমাদের সর্দি কাশি সাধারণভাবে হয়, 6-7 দিন পরে অটোমেটিক্যালি সে নিজে থেকে ভালো হয়ে যায়। তো দেখা গেছে যে 80 থেকে 85% ক্ষেত্রে সেই কোভিড ইনফেকশন একটা সেলফ লিমিটিং ডিজিজ, বাড়িতে থেকে খুব সামান্য চিকিৎসা সেটা নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে। এই প্রথম 7 দিন আমার শরীরে কোভিড ভাইরাস খুব দ্রুত গতিতে বংশবৃদ্ধি করতে থাকে, তখন শরীরে খুব জ্বর আসতে পারে,
কারো কারো প্রচণ্ড শরীরে ব্যথা হতে পারে, প্রচণ্ড দুর্বল লাগতে পারে, কারো কারো পেট খারাপ হয়, তখন চিকিৎসা মূলত চিকিৎসা একটাই, প্যারাসিটামল। জ্বর আসলে প্যারাসিটামল খাওয়া, আর বাকি যে চিকিৎসা সেগুলি সমস্ত সিমটোমেটিক। আমরা অনেকে অ্যান্টিবায়োটিক দিই, ডক্সিসাইক্লিন দিই, অ্যাজিথ্রোমাইসিন দিই। ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম করে রোজ 2 বার 7 দিনের জন্য, অ্যাজিথ্রোমাইসিন রোজ 1টা করে খালি পেটে 500 মিলিগ্রাম 5 দিনের জন্য। সেগুলি কিন্তু কোভিড ভাইরাসের কিউরেটিভ ট্রিটমেন্ট নয়। কোভিড ভাইরাস হলে আমার সেকেন্ডারি ইনফেকশন যদি হয় ব্যাকটেরিয়াল, সেটাকে আটকানোর জন্য সেই অ্যান্টিবায়োটিক আমার কোভিড ভাইরাসকে কোনোভাবেই আটকাচ্ছে না বা এই সংক্রমণকে কমাতে সাহায্য করছে না। তাই আমরা এরকমটা যাতে না হবে যে অ্যাজিথ্রোমাইসিন খাচ্ছি আর ডক্সিসাইক্লিন খাচ্ছি আর আইভারমেকটিন 12 মিলিগ্রাম খাচ্ছি বলে সে করোনা ভাইরাস মরে যাচ্ছে, তা নয়। সেগুলি একটা অ্যাডজুভেন্ট হিসেবে খাওয়া। অনেকে আমরা ভিটামিন সি দিচ্ছি, জিঙ্ক দিচ্ছি, ভিটামিন D3 দিচ্ছি, সেগুলি সাপোর্টিভ ট্রিটমেন্ট। সেগুলি খেলে আমার শরীরে যদি সেই ভিটামিনের অভাব থাকে, সেই অভাবের কারণে যদি আমার ইমিউনিটি অনেকটাই ডাউন থাকে, তাহলে সেটা মেকআপ হয়ে যায়। কিন্তু সেগুলি কোভিড ভাইরাসকে আটকাতে বা কোভিড সংক্রমণকে সুস্থ করতে খুব একটা ভূমিকা রাখে না। অধিকাংশ ক্ষেত্রে নিজেই সেই ইনফেকশন ঠিক হয়ে যায় 7 দিনের মধ্যে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ফিক্সড ডেট, 6 দিন কোন দিন হলো সেই দিনটাকে খেয়াল রাখা। এবার আসছি, যখন আমি কোভিড সংক্রমিত হচ্ছি, আমার কিছু জিনিস স্টেপ ঘরের মধ্যে করতে হবে। যে আমাকে একটা পালস অক্সিমিটার কিনতে হবে। আজকাল 600-700 টাকায় পাওয়া যাচ্ছে, আঙ্গুলের আগায় সেটাকে ফিট করে সেটার মধ্যে রিডিং আসে, ইলেকট্রনিক মেশিন, সেটার মধ্যে শরীরে অক্সিজেন স্যাচুরেশন এবং পালস রেট দেখা যায়। সেটা কিনে নেওয়া প্রয়োজন প্রত্যেকের। তার পাশাপাশি একটা থার্মোমিটার প্রত্যেকের ঘরে থাকা প্রয়োজন। যাদের সুগার রয়েছে, ডায়াবেটিক পেশেন্ট, তাদের একটা গ্লুকোমিটার ঘরে থাকা প্রয়োজন। যাদের প্রেশার রয়েছে, নিয়মিত প্রেশার বড়ি খান, তাদের একটা ইলেকট্রনিক প্রেশারের মেশিন ঘরে থাকলে খুব ভালো হয়। যখন হোম আইসোলেশন আপনি চিকিৎসিত হবেন, তখন এই যন্ত্রগুলি খুব উপকারে লাগে। এইবার যখন আমি হোম আইসোলেশনে আছি, তখন একজন পরিচিত ডাক্তারের সাথে পরামর্শ করে সেই ওষুধগুলি খাওয়া, পাশাপাশি প্রত্যেকদিন কিছু পর্যবেক্ষণ করা। যে অক্সিজেন স্যাচুরেশন বলা হচ্ছে অন্তত 2 ঘন্টা পর পর সেটা রেকর্ড করা, আঙ্গুলের আগায় লাগিয়ে দেখা আমার অক্সিজেন স্যাচুরেশন কত আছে। নর্মালি সেটা 97% থেকে 100% অবধি থাকে। সেটা প্রতি 2 ঘন্টা পর পর সেটা একটা খাতায় নোট করা, টাইম দিয়ে। যদি দেখা যায় যে অক্সিজেন স্যাচুরেশন কমছে, 97 থেকে 95, 94 এরকম হচ্ছে, তাহলে সেটা অ্যালার্মিং। আমাকে সতর্ক হতে হবে, ডাক্তারকে জানাতে হবে। ডাক্তার যদি বলে হাসপাতালে ভর্তি হতে বা ফার্দার কোনো ট্রিটমেন্টের জন্য, মেজারের জন্য, সেটা অবশ্যই করতে হবে, সেটাকে অবহেলা করা চলবে না। টেম্পারেচার রেগুলার নোট করতে হবে 2 ঘন্টা পর পর। যদি দেখা যায় যে প্যারাসিটামল খাওয়ার পরেও আমার জ্বর কমছে না, খুব হাই গ্রেড ফিভার কন্টিনিউয়াসলি থাকছে, তাহলে সেটা অ্যালার্মিং। সেক্ষেত্রে বলা হচ্ছে হাসপাতালে ভর্তি হয়ে যাওয়াই ভালো। তো এইভাবে আমি প্রত্যেকদিন নিজেকে মেজার করা। আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, 6 মিনিট ওয়াক টেস্ট। আমার রেস্টিং অবস্থায় অক্সিজেন স্যাচুরেশন একবার মাপা, ধরে নিলাম সেটা 97% আছে, তারপর খুব স্পিডে ঘরের মধ্যে 6 মিনিট পায়চারি করা। সেই 6 মিনিট পায়চারি করার পর আবার অক্সিজেন স্যাচুরেশন মাপা। যদি দেখা যায় সেই অক্সিজেন স্যাচুরেশন 3 বা 4 কমে গেছে বা তার বেশি কমে গেছে, 97 প্রথমে ছিল, তারপর যদি 94 বা 93 হয়, তখন বলা হচ্ছে আমার মধ্যে সেই কোভিড সংক্রমণটা সিভিয়ার হয়ে উঠতে পারে, সম্ভাবনা রয়েছে যে আমার হয়তো হাসপাতালে যেতে পারে বা ভবিষ্যতে আমার শ্বাসকষ্ট হতে পারে। তাই আমার খুব অ্যালার্ট থাকতে হবে, ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, এবং হাসপাতাল কোথায় যাওয়া যেতে পারে আগে থেকে একটা যোগাযোগ করে রাখা যেতে পারে। আমি যখন 6 ডেতে পৌঁছছি, তখন কিছু ব্লাড টেস্ট অবশ্যই করা প্রয়োজন। যদি দেখা যায় যে আমি তার মধ্যে সুস্থ হয়ে গেছি, জ্বর নেই, কাশি নেই, কোনো সমস্যা নেই, ওয়েল অ্যান্ড গুড, তা সত্ত্বেও কয়েকটা টেস্ট আমাদের প্রত্যেকে করা নেওয়া উচিত। কারণ এই যে প্রথম 6 দিন বা 7 দিন আমাদের শরীরে ভাইরাস তার র্যাপিডলি সে বংশ বিস্তার করে, 6 দিন থেকে বা 7 দিন থেকে শুরু হয় আমাদের ইনফ্লেমেটরি রিয়াকশন। সেটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। সেই ইনফ্লেমেটরি রিয়াকশনটাই আমাদের ফুসফুসটাকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। তখন ঠিক সময়ে ঠিক ট্রিটমেন্ট নেওয়া অত্যন্ত জরুরি।
তাই সেই 6 ডে হলে কিছু ব্লাড টেস্ট যদি কেউ চান আমি পরবর্তী সময় লিখে সেগুলি দিতে পারি। আমি অনেকে কমন প্রেসক্রিপশন বানিয়ে দিচ্ছি যে কয়েকটা টেস্ট, সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, IL-6, ইন্টারলিউকিন 6, ডি ডাইমার, কমপ্লিট ব্লাড টেস্ট, ব্লাড কাউন্ট, ওই কিছু টেস্ট তখন আমরা করি। এগুলি করলে সেগুলির মাত্রা দেখে বোঝা যায় যে আমার শরীরে ইনফ্লামেটরি রিঅ্যাকশন কতটা প্রবল বা কতটা কম। ইন্টারলিউকিন IL-6 সেটা রিপোর্ট যদি 5-এর কম থাকে তখন একটা নিশ্চিন্ত যে আমি একটা বিপদমুক্ত আছি। কিন্তু যখন সেটা 5 গুণ 6 গুণ বেড়ে যায়, 35 থেকে 40-এর মধ্যে চলে যায়, তখন কিন্তু সেটা সিভিয়ার ফর্ম। তখন আমার কিন্তু যথাযথ চিকিৎসা দ্রুত ব্যবহার করতে হবে, হয়তো আমাকে হাসপাতালে ভর্তি হওয়া ভালো। যদি দেখা যায় যে ডি ডাইমার যেটা নর্মালি 0.5 থাকে সেটা 0.5 থেকে বেড়ে গেছে 1 হয়ে গেছে, 1.5 হয়ে গেছে, তখনই কিন্তু সেটা অ্যালার্মিং। সেটা কি মানে আমি পরবর্তী সময় বলছি। সি রিঅ্যাক্টিভ প্রোটিন সেটা যদি বেড়ে যায় তাহলেও সেটা অ্যালার্মিং। আরেকটা জিনিস যেটা করি আমরা, 6 ডে হলে একটা সিটি স্ক্যান, HRCT অফ থোরাক্স, ফুসফুসের একটা সিটি স্ক্যান করা, যে এই যে ইনফ্লামেটরি রিঅ্যাকশন হচ্ছে সেটা আমার ফুসফুসকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে। সেই ফুসফুসের 5টা লোব থাকে, সে প্রত্যেকটা লোবকে আলাদা আলাদা করে সিটি স্ক্যানে দেখা হয়, সেই লোবগুলি কতটা ইনভলভ হয়েছে তার একটা স্কোরিং দেওয়া হয়। প্রত্যেকটা লোবের আলাদা আলাদা স্কোর দেওয়া হয়। যদি স্কোর দেওয়া হয় 1, তার মানে সেই লোবটার 5% ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি স্কোর দেওয়া হয় 2, তাহলে 25% ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি স্কোর দেওয়া হয় 3, তাহলে 26 থেকে 50% ক্ষতিগ্রস্ত হয়েছে। 4 মানে 50 থেকে 75%, আর 75% উপরে গেলে সেটাকে 5 স্কোর দেওয়া হয়। এরকম প্রত্যেকটা লোককে আলাদা আলাদা স্কোরিং দেওয়া হয়। তারপর এই 5টা স্কোরকে অ্যাড করা হয়। যদি এই অ্যাড করার পর যে স্কোরটা আসে, ধরুন সেটা 10 হলো বা 15 হলো, সেই 10 বা 15 যে সিটি স্কোর আসছে সেটাকে 4 দিয়ে গুণ করলে টোটাল লাং ইনভলভমেন্ট পাওয়া যায়। ধরুন আমার টোটাল সিটি স্কোর আসলো 15, সেটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 60, তাহলে বোঝা যায় আমার লাংয়ের 60% ইনভলভ হয়ে গেছে। সেটা কিন্তু একটা সিভিয়ার ফর্ম। তখন আমাকে ঘরে বসে না থেকে হাসপাতালে গিয়ে ভর্তি হওয়া প্রয়োজন, হয়তো আমার অক্সিজেন প্রয়োজন হতে পারে, আমার ইনজেক্টেবল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। আমি সব বলছি, আমি আগে আমার মতো বলে নিই, তারপর যাদের প্রশ্ন সেগুলো আমি বলবো। তো যখন দেখা যাচ্ছে যে আমার এই যে ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়ে আমার লাং ইনভলভমেন্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার পাশাপাশি যেটা হয় যে ডি ডাইমার বেড়ে গেলে আমরা কি বুঝি যে আমার রক্ত জমাট বাঁধার একটা প্রবণতা থাকতে পারে। দেখা যাচ্ছে আমাদের ফুসফুসের ভিতরে যে মাইক্রো সার্কুলেশন রয়েছে তাতে রক্ত জমাট বেঁধে সে ফুসফুসে ক্ষতি হতে পারে, আমার হার্ট ব্লক হয়ে যেতে পারে। তাই তখন কিছু ট্রিটমেন্ট অতি অবশ্য শুরু করতে হয়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা গেম চেঞ্জার যেটা ড্রাগ সেটা হলো স্টেরয়েড। সে 6 ডেটে স্টেরয়েড শুরু করা। যদি আমার ইনফ্লামেটরি রিঅ্যাকশন থাকে, শ্বাসকষ্ট থাকে, কাশি খুব বেশি থাকে, সিটি স্ক্যানে বা ব্লাড টেস্টে আমার শরীরে সিভিয়ারিটি ধরা পড়ে, তার সাথে সাথে স্টেরয়েড শুরু করা, ঠিক সময় শুরু করা। স্টেরয়েড যদি আমি ঠিক সময় শুরু না করি, 2-1 দিন দেরি হয়ে যায়, তাহলে সেটা আমার জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। স্টেরয়েড ইনজেক্টেবলও পাওয়া যায়, অরালিও পাওয়া যায়। আমি ডাক্তারের সাথে কথা বলে তিনি যা বলে দেবেন সেভাবে স্টেরয়েড শুরু করা। যদি অরাল স্টেরয়েড শুরু করতে বলেন, অরালি শুরু করা। ইনজেক্টেবল বাড়িতে যদি দেওয়ার ব্যবস্থা থাকে, যদি হসপিটালে বেড না থাকে, কোনোভাবেই বাড়িতে থেকে চিকিৎসা করতে হয়, তবে বাড়িতে থেকে ইনজেক্টেবল নেওয়া যেতে পারে যদি সেই সুবিধা থাকে। সেটা বিভিন্ন ডোজের পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়, সেটা ডাক্তারের সাথে পরামর্শ করে ঠিক করতে হবে। তার পাশাপাশি যদি ডি ডাইমার বেশি থাকে তখন আমার হেপারিন শুরু করতে হয়, যাতে রক্ত জমাট না বাঁধে, রক্তকে পাতলা রাখার জন্য। সেই হেপারিন নর্মালি আমরা হার্টের রোগীদের অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রাল এই জাতীয় ট্যাবলেট দিই, কিন্তু সেগুলি কোভিড রোগীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তখন আমাদেরকে হেপারিন, লো মলিকুলার হেপারিন, LMWS নামে পাওয়া যায়, এনোক্সাপিরিন, ওইগুলি আমরা ব্যবহার করে থাকি। বা তার বিভিন্ন ওরাল ফর্মও পাওয়া যায়, সেগুলি ডাক্তারের সাথে পরামর্শ করে ঠিক করা প্রয়োজন। আমরা কমনলি ইনজেক্টেবল লো মলিকুলার ওয়েট দিচ্ছি রোগীদের ক্ষেত্রে, সেটা অনেকটাই সুফল ডেকে আনে। তার পাশাপাশি আমাদের অক্সিজেন স্যাচুরেশন লক্ষ্য রাখা। যদি দেখা যায় যে অক্সিজেন স্যাচুরেশন ধীরে ধীরে কমছে, সেটা 94%-এর নিচে চলে গেছে, তাহলে কাল বিলম্বন না করে হাসপাতালে ভর্তি হওয়া।
আমার অক্সিজেন প্রয়োজন হতে পারে। কিন্তু দেখা গেছে যাদের ঠিক সময় 6 ডেতে যখন আমরা স্টেরয়েড শুরু করে ফেলছি, যাদেরকে এলএমডব্লিউএস দিচ্ছি, যারা সতর্ক হয়ে চলছে, তাদের অনেকের ক্ষেত্রে অক্সিজেন লাগছে না। সেই স্টেরয়েড শুরু করার সাথে সাথেই একটা ড্রামাটিক্যালি ইমপ্রুভমেন্ট হচ্ছে, অধিকাংশ রোগী সুস্থ হয়ে যাচ্ছে, অক্সিজেন ছাড়াই তারা সুস্থ হয়ে যাচ্ছে। তাই ওই সময়টা খুব ইম্পর্ট্যান্ট, 6 to 7 ডে, সেটা ঠিক সময়ে অবজারভেশন করা, পরীক্ষাগুলি করা, ঠিক সময় ট্রিটমেন্ট শুরু করা। এবার অক্সিজেন, অনেকেই ভাবছে বাড়িতে সিলিন্ডার কিনে বা অক্সিজেন কনসেন্ট্রেটর কিনে বাড়িতে অক্সিজেন দেওয়া, হ্যাঁ সেটা কিছুক্ষণের জন্য লাভবান হতে পারে। কিন্তু আমার রোগী যদি হঠাৎ করে সিরিয়াস হয়ে যায়, তার অক্সিজেন হয়তো 5 লিটারে পড়লো না, যে অক্সিজেন কনসেন্ট্রেটর সাধারণত 5 লিটার অক্সিজেন দেওয়া যায়, বা সিলিন্ডার কিনলেও আমি 5 থেকে 10 মণ এরকম দিতে পারি। কিন্তু সাধারণত যাদের সিভিয়ারিটি বেড়েছে তাদের হাই ফ্লো অক্সিজেন দিতে হয়, বা বাইপেপ নামে একটা মেশিনের মাধ্যমে তাদের শ্বাস প্রশ্বাস চালাতে হয়, সেগুলি হাসপাতাল ছাড়া সম্ভব নয়। বা ইনজেক্টেবল ড্রাগ যদি দিতে হয় সেটা হাসপাতাল ছাড়া সম্ভব নয়। তাই কাল বিলম্বন না করে, কোনো রকম গাফিলতি না করে হাসপাতালে ভর্তি করে দেওয়া সেটা অতি অবশ্য প্রয়োজন। যারা ঠিক সময় হাসপাতালে ভর্তি হয় তাদের অধিকাংশ রোগী সুস্থ হয়ে যাচ্ছে। আমাদের আইসিইউতে আজকেও আমি বিকেলে দেখে এসেছি 99 জন রোগী আছে, প্রত্যেকটা পেশেন্ট সিরিয়াস, প্রত্যেকের অক্সিজেন লাগছে, কিন্তু আমাদের এখানে ডেথ রেট অনেক কম। কারণ যারাই আসছে তারা যথাযথভাবে চিকিৎসা পাচ্ছে, স্টেরয়েড পাচ্ছে, এলএমডব্লিউএস পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে। দেখা যাচ্ছে অধিকাংশ রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে। এবার সমস্যা হলো যাদের সুগার রয়েছে, যাদের প্রেশার রয়েছে। যাদের সুগার রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে যখন আমি স্টেরয়েড শুরু করছি তাদের সুগারের মাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই গ্লুকোমিটার ঘরে রাখা অতি অবশ্য প্রয়োজন। সেটা প্রত্যেক 2-3 ঘন্টা পরপর, 4 ঘন্টা পরপর সুগার মাপা। যখন সুগার অতিরিক্ত বেড়ে যায় তখন হয়তো ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগে সেটা কাজ নাও করতে পারে, তখন ইনজেক্টেবল ইনসুলিন নিতে হয়। সেটা একজন ফিজিশিয়ানের সাথে কথা বলে ইনসুলিন নেওয়া শুরু করাই ভালো। যাদের প্রেশার রয়েছে, প্রেশার বেড়ে যেতে পারে খুব বেশি, বা খুব কমেও যেতে পারে ইনফ্লামেশন বেশি হলে। তখন যদি বেড়ে যায় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে প্রেশারের ওষুধ চেঞ্জ করা বা হাসপাতালে ভর্তি হওয়া সেটা অতি অবশ্য প্রয়োজন। মাঝখানে আমি একটা কথা বলে নিচ্ছি, কিছু মানুষের ভুল ধারণা, রেমডেসিভির নামে একটা ইঞ্জেকশন নিয়ে সারা দেশে, সারা পৃথিবীতে একটা পাগলামি দেখা যাচ্ছে। রেমডেসিভির ইঞ্জেকশন, অনেকেই ভাবছে যে রেমডেসিভির ইঞ্জেকশনটা বুঝি করোনার জন্য সাংঘাতিক একটা অস্ত্র, যে রেমডেসিভির ইঞ্জেকশন দিলে রোগী ভালো হয়ে যায়। সেটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। রেমডেসিভির ইঞ্জেকশন দিয়ে অনেক স্টাডি হয়েছে, অনেক রেজাল্ট এসছে, নানাভাবে দেখা গেছে যে রেমডেসিভির ইঞ্জেকশন করোনা সংক্রমণ রোগীকে সুস্থ করতে খুব একটা ভূমিকা রাখে না, শুধু হসপিটাল স্টে 2-1 দিন কমে যায়। যাদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে তাদের মৃত্যুর সম্ভাবনা কোনোভাবেই কমে না। তাই রেমডেসিভির জন্য পাগলামি করা, 30-40-50 হাজার টাকা দিয়ে রেমডেসিভির ব্ল্যাকে ক্রয় করে রাখা, সেটা বন্ধ হওয়া প্রয়োজন। রেমডেসিভির ছাড়াও আমাদের স্টেটে গত 2 মাস ধরে রেমডেসিভির ছিল না, অধিকাংশ রোগী সুস্থ হয়েছে। কিছুদিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট রেমডেসিভির পাঠিয়েছে। তাই রেমডেসিভির দিতেই হবে, রেমডেসিভির জন্য পাগল পার হয়ে ছুটতে হবে তার কোনো মানে নেই। মূলত কোভিডের 4টাই মেডিসিন এখন অবধি আমি কনফার্মলি বলতে পারি। একটা হলো প্যারাসিটামল, আরেকটা হলো স্টেরয়েড, আরেকটা হলো হেপারিন এবং আরেকটা হলো অক্সিজেন। এই 4টা জিনিস যদি থাকে তাহলে অধিকাংশ রোগীকে সুস্থ করে তোলা যায়। বাকিগুলি হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট। এবার যার খুব পেট খারাপ হচ্ছে, তার হাসপাতালে যদি অতিরিক্ত পেট খারাপ ওষুধ খেয়ে বন্ধ না হয়, মেট্রোজেল খেয়ে বা অন্যান্য ওষুধ খেয়ে বন্ধ না হয়, তার হাসপাতালে ভর্তি হতেই হবে। তার স্যালাইন নেওয়া হতে পারে, তার ডিহাইড্রেশন ঠিক করার প্রয়োজন হতে পারে, তাই তার হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন। তাই যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, সেটা এই কোভিড ট্রিটমেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যারা হোম আইসোলেশনে আছেন তাদের পাশাপাশি ওই পরিবারের যে সদস্যরা, তাদের একটা কমন সমস্যা, আমরা কি করব। যদি আলাদা ঘর থাকে, আলাদা একটা বাথরুম থাকে, সবচেয়ে ভালো কোভিড রোগীকে ওই ঘরে আলাদা করে রাখা। যদি কোভিড রোগীর সিচুয়েশন খুব খারাপ হয়, তিনি নিজে উঠে খাওয়া দাওয়া করতে না পারেন, তাহলে একজন তার সাথে থাকতে পারে, তিনিও সম্পূর্ণভাবে তার সাথে আলাদা থাকবেন, অন্যদের সাথে মিশবেন না। আর যদি এমন হয় যে আমাদের ঘর নেই, একই সাথে থাকতে হচ্ছে, তাহলে উপায় নেই, আমরা একসাথেই থাকবো। কিন্তু কিছু মেজার আমরা অবশ্যই পালন করবো, যে প্রত্যেকে মাস্ক পরে থাকা,
প্রত্যেকে মাস্ক পরে থাকা, প্রত্যেকেই খুব নিয়মিত অন্তর অন্তর হাত ধোয়া, একে অপর থেকে যতটুকু সম্ভব দূরে দূরে দাঁড়িয়ে থাকা, ঘরে যদি এসি থাকে এসি ব্যবহার না করা, এসির মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি হয়, খোলা জায়গা বেশি থাকলে আমাদের নিরাপদ থাকে, যতটুকু সম্ভব রোগীকে একটু নিজেদের থেকে পৃথক রাখা। রোগী সবসময় 24 ঘন্টা মাস্ক পরে থাকবে রোগী, কারণ সে যখন হাসি কাশি দেবে সেটা বাতাসের মধ্যে ছড়িয়ে যাবে। তো এইভাবে যে মিনিমাম মানে ম্যাক্সিমাম সতর্কতা অবলম্বন করে চলে দেখা গেছে যে অধিকাংশ মানুষই বেঁচে যাচ্ছে বা হলেও খুব মাইল্ড ফর্মে হচ্ছে। তো এবার আসছে ভ্যাকসিনের কথা। ভ্যাকসিন নিয়ে অনেক মানুষের অনেক কোয়ারি, কেউ বলছে আমার ডায়াবেটিস আছে আমি নেবো কিনা, কেউ বলছে যে আমার কিডনি সমস্যা নেবো কিনা। খুব সহজভাবে কয়েকটা কথা বলা যায় যে প্রত্যেকটা মানুষ ভ্যাকসিন নিতে পারে, শুধু কয়েকটা বিষয় ছাড়া। যাদের বয়স 18 বছরের নিচে তারা ভ্যাকসিন নেবে না, যাদের খুব হাই অ্যালার্জি রয়েছে, সিভিয়ার অ্যালার্জি, তারা ভ্যাকসিন না নেওয়ার কথা বলা হচ্ছে। যে প্রেগনেন্ট মাদার, ল্যাকটেটিং মাদার, এই দুই ধরনের মানুষকে ভ্যাকসিন নিতে মানা করা হচ্ছে, কারণ তাদের ক্ষেত্রে এখনো স্টাডির রিপোর্ট আসেনি তাদের ভ্যাকসিন নিলে বাচ্চার উপর কোনো এফেক্ট হয় কিনা এখনো প্রপারলি আমরা জানতে পারিনি, তাই তাদেরকে না নিতে বলা হচ্ছে। বাকি সবাই নিতে পারে, যার ক্যান্সার রয়েছে, যে খুব ভীষণভাবে অসুস্থ, যার শরীর খুব দুর্বল, প্রত্যেকে নিতে পারে এবং তাদের নেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। তাই কোনো রকম দ্বিধা না রেখে যাদের সুযোগ রয়েছে অতি অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেবেন। তবে হ্যাঁ, ভ্যাকসিন নিলে করোনা হবে না তা নয়, ভ্যাকসিন নিলেও কোভিড পজিটিভ হতে পারে আমি, কিন্তু দেখা গেছে স্টাডিতে সেক্ষেত্রে সিভিয়ারিটিটা অনেকটাই কম থাকে। যাদের ভ্যাকসিন নিয়েছে তাদের ক্ষেত্রে ডেথ রেট প্রায় নেই বললে চলে। তাই ভ্যাকসিন নেওয়ার সুযোগ থাকলে সেটা থেকে কেউ বঞ্চিত হবেন না। তবে হ্যাঁ, ভ্যাকসিন আমি নেওয়ার সাথে সাথে যে আমি ইমিউন হয়ে গেলাম, করোনা থেকে আমি অনেকটা বেঁচে গেলাম তা নয়। ভ্যাকসিন নেওয়ার সেকেন্ড ডোজ নেওয়ার 15 থেকে 20 দিন পর আমার মধ্যে ইমিউনিটি গ্রো করে। তাই তার আগে আমি যাতে কোনোভাবেই নিশ্চিন্ত না হই যে আমি ইমিউন হয়ে গেছি, আমাকে সাবধানতা অবলম্বন না করলেও চলবে। বরং যারাই কোভিড ভ্যাকসিন নিয়েছি আমরা, দ্বিতীয় ডোজ নিয়ে চলে, প্রত্যেকেরই এই সাবধানতাগুলি, মাস্ক ব্যবহার করা, হাত ধোয়ার অভ্যাস, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, ভিড় এড়িয়ে চলা, সেগুলো কিন্তু কোনোভাবেই অবহেলা করা চলবে না। আমি ভ্যাকসিন নেই আর না নেই, আমার যদি ভ্যাকসিন নেওয়ার পরে কোভিড পজিটিভ হয় তাহলে ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিরা যেরকমভাবে চলছে আমাকে ঠিক সেভাবে চলতে হবে। তো মোটামুটি রাফলি আমি এরকমই বলছি। এবার অনেকের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, যদি থাকে তাহলে আপনারা যদি বলেন আমি চেষ্টা করবো আপনাদের কোয়ারির সেই উত্তরগুলি দিতে। আমি আপাতত এখানেই রাখছি, এরপর প্রশ্নোত্তর পর্ব আসছে। জয় গুরু।